প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আপনাকে স্বাগত। ব্যারিস্টার মঈন, আপনি জানেন যে বিচার বিভাগ সংস্কারের যে কমিশন করা হয়েছিল সেটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং সেখানে এমন কিছু প্রস্তাব এসেছে যেগুলো কিছু কিছু আলোচনায় এসেছিল, কিন্তু আমরা পূর্ণাঙ্গ রূপটা পাইনি। সংক্ষিপ্ত যেটা আমাদের হাতে এসছে সেখানে কিছু বিষয় সুপারিশ করা হয়েছে। আমরা সেই বিষয়গুলি নিয়েই আজকের অনুষ্ঠানে আপনার সঙ্গে আলাপ করব। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে বিচার বিভাগ নিয়ে এই যে সংস্কারের প্রয়োজনটা পড়ল কেন? সামগ্রিক যে সমস্যাটা, সেটা প্রতিটি নাগরিক প্রত্যেক দিন তার জীবনের অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বুঝতে পারেন। এটা কোনো তাত্ত্বিক বিষয় না, এটা প্রতিদিন মানুষ যারা বিচার বিভাগের সাথে তাদের কোনো না কোনোভাবে আসা যাওয়ার প্রয়োজন হয়, আমরা আইনজীবী বা যারা আইন পেশায় আছি বা আইনের সাথে সম্পর্কিত, আমাদের বিষয়টা দৈনন্দিন জীবনের একটা অংশ। কিন্তু বিচার বিভাগের সমস্যাগুলো প্রধানত নাগরিক যারা বিভিন্ন কারণে আইনের আশ্রয় নিতে হয় বা আইনের দ্বারা তাদের বিভিন্ন জীবনের অনেক বিষয়ের সাথে জড়িত হয়ে যায়, তারা এই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করেন। আমি কয়েকটা বিষয়ে আলোকপাত করে আমাদের আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই। প্রথমত হচ্ছে বিচার বিভাগের মানুষের চাহিদা মেটাতে পারছে কিনা। মানুষ বিচার বিভাগের কাছে কি আশা করে? প্রথমত আশা করে একটা সমস্যা নিয়ে যখন আমরা আইনের আশ্রয় নেই, খুবই দ্রুতভাবে এটা সমাধান হওয়া। কেউ আশা করে না যে বছরের পর বছর তার সমস্যাটা ঝুলে থাক। এটা প্রথম আশা। দ্বিতীয়ত আশা হচ্ছে ন্যায় বিচার পাওয়া। যারা কোর্টে যেতে হয়, বিচার বিভাগ শুধু কোর্ট না, বিচার বিভাগ সামগ্রিক একটা আইনের মানুষের আশ্রয়ের স্থল। যখন ন্যায় বিচারের প্রশ্ন আসে, তখন মানুষ শুধুমাত্র শেষ বিষয়টা দেখে না, এন্ড রেজাল্টটা দেখে না। মানুষ দেখে যে আসলে প্রক্রিয়ার মধ্যেই কাজটা কি করে হলো, কার ব্যবহার কেমন ছিল, জাজ সাহেব কিভাবে আচরণ প্রকাশ করলেন, আইনজীবীরা কিভাবে মামলাগুলো কন্ডাক্ট করলেন, বিচার প্রক্রিয়ায় যারা জড়িত, বিশেষ করে কোর্টের যারা স্টাফ থাকে, তারা কিভাবে এই পুরো প্রক্রিয়াতে কার্যক্রম চালিয়েছেন। এই প্রত্যেকটা বিষয় মানুষকে গভীরভাবে প্রভাবিত করে, টাচ করে। একটা কথা আছে, বিচার মানুষের কাছে আসলে দেখার বিষয় যে প্রক্রিয়ার মাধ্যমে সে সঠিক পদ্ধতিতে বিচারটা পেলেন কিনা। বাংলাদেশের অবস্থাটা হচ্ছে সাধারণ মানুষের এই পুরো প্রক্রিয়ার উপরেই একটা বীতশ্রুত ভাব। মানুষ যেটা প্রত্যেকে অনুধাবন করে, যেহেতু আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টসদের সাথে প্রতিনিয়ত আলোচনা করি, কেউ খুবই হতাশ যে একটা সমস্যা হয়েছে, কারো ফৌজদারি সমস্যা হয়, কারো জমি জমা নিয়ে সমস্যা হয়। বাংলাদেশে এই দুটোই প্রধান সমস্যা, জমি জমার বিষয় এবং ফৌজদারি বিষয়। একজন জেলে আছে, সে আশা করে যে মামলা চলাকালীন সময়ে দ্রুততম সময়ে তার জামিন হবে, কিন্তু দেখা যায় প্রক্রিয়ার কারণে একটা কোর্টে মামলা উঠতেই, হয়তো বিশেষ করে হাইকোর্টের কথা বলছি, একটা মামলা উঠতেই হয়তো 2-3 মাস সিরিয়ালে থাকে। নিম্ন আদালতে কিছু কিছু মামলায় আছে প্রথাগতভাবে ধারণা হয়ে গেছে এটা এই কোর্টে জামিন দেওয়া যায় না। মানুষ তো একজনকে যখন ফৌজদারি আইনে তাকে চার্জ করা হয় বা মামলা দেয়া হয়, সে তো সাথে সাথেই সে অপরাধী না। আদৌ কে অপরাধী কিনা সেটা তো পুরো প্রক্রিয়ার মাধ্যমে বিবেচিত হয়। কিন্তু আমি যদি বিচারের আগেই বছরের পর বছর জেলে থাকি, তাহলে আমার বিচার ব্যবস্থার উপর আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। একই সাথে আমাদের দেশে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে
সিভিল ম্যাটারে জমি জমা সংক্রান্ত বিষয়। এটা যোগ যোগ ধরে লেগে যায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অনেক মামলা হতো না যদি বিচার প্রক্রিয়াটা দ্রুত হতো। যারা অপকর্ম করে জমি জমার বিষয়ে, বিশেষ করে প্রত্যেকটা লোক্যালিটিতে কিছু লোক থাকে, এরা সিন্ডিকেট করে জমি জমা নিয়ে ঝামেলা তৈরি করে, এটাই পেশা হয়ে যায়। এই সুযোগটা কেন নেয়? জানে একটা মামলা হলে এই মামলা দীর্ঘদিন ধরে ঝুলে যাবে। তখন তাদের উদ্দেশ্য থাকে যে জেনুইন যে মালিক তাকে প্রেশার ক্রিয়েট করে কম দামে জমিটা নিয়ে নেয়া, অথবা জাল কাগজ দিয়ে তাকে হয়রানি করে অন্যান্য সুবিধা নেয়া। তার মানে যেখানে আশ্রয়স্থল আদালত বা আইন, সেইটাকেই ব্যবহার করে মানুষকে এই অপকর্মগুলো করা হচ্ছে। এই কারণে কিন্তু একটা জিনিস আমরা বলে থাকি বা আলোচনায় রয়েছে যে কয়েকটা জায়গাতে এই দেশের মানুষ যখন যায় তখন আসলে দুর্ভাগ্য নিয়ে যায়। এটা হলো পুলিশের কাছে, এটা হলো সরকারি হসপিটালে এবং বিচার বিভাগে। কোর্টে কারো যাওয়া মানেই সে দুর্ভাগ্যের শিকার হয়ে গেল। এই যে মানসিকতাটা তৈরি হয়েছে, যেগুলো আপনি বলছিলেন, আসলে এইগুলো কারণে। সো এই পুরো বিষয়টা সংস্কারের যে প্রয়োজনীয়তা দেখা দিল এখন, আসলে মানুষের এই আস্থার জায়গাটা ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার অর্থে আদালতের যে মানে রেজাল্টটা দেওয়া, আউটকামটা হওয়া, সেটা যাতে মানুষ সুফলটা পায়। মানুষ যদি বিচার ব্যবস্থার উপরে আসলে সেই আস্থার জায়গাটা না থাকে, তাহলে পুরো দেশের প্রক্রিয়াগুলোই নষ্ট হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই, যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা একটা জিনিস মাথায় রাখে যে আমি এই কাজটা করলে আমার কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে। পুলিশ একটা কাজ করলে সে ডিসিপ্লিনারি কোনো ইস্যু যেতে হতে পারে। বিচার প্রক্রিয়া তো শুধু আদালত না, আদালতের বাইরেও একটা ব্যাপকতা আছে। এই জিনিসটা ডিটারেন্ট হিসাবে কাজ করে। তার মানে সে কোনো একটা অপকর্ম করার আগে 10 বার চিন্তা করতে হয়। সে যদি জানে যে আমি অপকর্ম করার পরে আমার রিটায়ারমেন্ট শেষ হয়ে যাবে, মামলা শেষ হবে না, তাহলে তো সে লাইসেন্সটা পেয়ে যায়। তো এই জায়গাটাতেই সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, যে মানুষের কাছে শুধু আস্থার জায়গা না, যারা অপকর্ম করবে, আইন ভায়োলেট করবে, তাদের ভিতরে যাতে এই ভীতিটা আসে যে আমি এটা করে সহজে পার পাবো না। ব্যারিস্টার মঈন, এই যে সংস্কার কমিশন সুপারিশ দিল এবং অনেকগুলো বিষয় তারা এখানে আলোকপাত করেছে, আমার প্রশ্ন হলো, আপনি যে কথাগুলো বললেন, এই সমস্যাগুলো কি এই সংস্কার কমিশন অ্যাড্রেস করেছে? করে থাকলে কি করছে? সংস্কার কমিশন একটা সামারি রেকমেন্ডেশন জনসমক্ষে পাবলিশ করেছে। এখনো পূর্ণাঙ্গ রিপোর্টটা আমাদের হাতে নেই। পূর্ণাঙ্গ রিপোর্টের পাওয়ার পরে হয়তো আমরা আসলে ওনাদের পুরো প্রক্রিয়াতে কিভাবে ওনারা সাজেস্ট করেছেন সেগুলো জানতে পারবো। যতটুকু পত্রপত্রিকা এসছেন, ওনাদের রিপোর্টটা ওয়েবসাইটে যতটুকু এসছে, সেখান থেকে কয়েকটা বিষয় আমি পেয়েছি যেগুলো আমার মনে হয় খুবই কার্যকর অবস্থা আসবে। সেটা হলো, প্রথমত মানুষের বিচার প্রক্রিয়াতে আস্থা ফিরিয়ে আনার জন্যে পুরো ব্যবস্থাটাকে নতুন করে সাজানো। এটা নতুন করে সাজানোর বিষয়টা কিভাবে হয়? জাজদের তাদের যে বিচারিক ক্ষমতাগুলো পুনর্বিন্যাস করা, আদালতগুলো সঠিকভাবে গঠন করা, তারপরে চাকরি বিষয়গুলো, ডিসিপ্লিনের বিষয়গুলো অ্যাড্রেস করা, নিয়োগের বিষয় অ্যাড্রেস করা। বিচার বিভাগের কয়েকটা উদাহরণ দিয়ে একটা ওনারা অ্যাড্রেস করেছে যে অনেক জেলাতে আদালতের নিজস্ব ভবন নেই, কোনো কোনো জায়গায় জরাজীর্ণ অবস্থা। একটা দেশের সর্বোচ্চ মানুষের আস্থাস্থল, সেখানে তার নিজেরাই ভঙ্গুর অবস্থায় আছে। গরমের মধ্যে দেখা যায় ছোট্ট একটা রুমে শত শত আইনজীবীর ভিড়ে জাজ সাহেব মামলা পরিচালনা করছেন। এগুলো মনে হচ্ছে যে অবকাঠামোগত বিষয়, বা এর একটা ইম্প্যাক্ট আছে। কারণ যিনি জজিউতি করছেন বা যারা তাকে সহযোগিতা করছেন, তাদের পরিবেশটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই এই বিষয়টার ব্যাপারে ওনারা বেশ কিছু সুপারিশ করেছেন। ওনারা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বেশ ব্যাপকভাবে আলোচনা করেছেন। আমরা এই বিষয়টি আপনাকে জানতে চাইতাম যে বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন। একটা বিষয় হলো, বিচার বিভাগটা রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো থেকে একটু ব্যতিক্রম।
যেমন রাষ্ট্রের যারা নির্বাহী বিভাগ তারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত এবং জনগণের মাধ্যমেই নির্বাচিত প্রতিনিধি। আবার যারা আইন তৈরি করেন পার্লামেন্ট, তারা তো সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত। তাদের কার্যক্রমগুলো প্রতিনিয়ত মানুষের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, মানুষ প্রতিদিন তাদের সাথে পরামর্শ করতে পারেন এবং তারাও স্বাভাবিক প্রক্রিয়াতে ডেমোক্রেসি যখন ওয়ার্ক করে তারাও জানে 5 বছর পরে আমার জবাবদিহিতার জায়গা আছে। কিন্তু বিচার বিভাগ এমন একটা জায়গা, সেটা সরাসরি মানুষকে এফেক্ট করলেও জাজ সাহেবরা জনতার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। ওই জন্যে স্বাধীনতার জায়গাটা জরুরি কেন, যাতে মানুষ জানে যে এই লোকটা বিচার করবেন, কোনো প্রভাব তার উপরে থাকবে না। একটা মন্ত্রী ফোন করে, এমপি ফোন করে তাকে বিচারে প্রভাবিত করবে না। স্থানীয় এমপিকে সে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত দিতে হবে না। তার মানে উনি যে বিচারটা করবেন সেই বিচারটা সম্পূর্ণ তার বিবেক এবং আইন মেনে। এই স্বাধীনতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই স্বাধীনতাটা যদি না থাকে, জাজ সাহেব যদি তার সত্যিকার বিবেক খাটিয়ে আইন প্রয়োগ করে কাজ না করতে পারে, প্রত্যেকটা বিচারই প্রশ্নবিদ্ধ থাকবে এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না। এখানে কিছু সুপারিশ করা হয়েছে যেগুলো আসলে সাধারণ মানুষ খুব আগ্রহ দেখিয়েছে। সেই সুপারিশগুলোর বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছি। একটি হলো যে রাষ্ট্রপতির ক্ষমা প্রসঙ্গে, যে অপরাধীদের ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণে বোর্ড গঠন করার কথা বলছে এই সংস্কার কমিশন। তবে এই বোর্ড কিভাবে গঠিত হবে, যে সারসংক্ষেপে যেটা আমরা পেয়েছি সেখানে সেটা উল্লেখ করা হয়নি। সম্ভবত বিস্তারিত যখন আসবে তখন সেটা উল্লেখ করা হবে। এই প্রসঙ্গটা কেন আগ্রহ, সেটি হলো আমরা অতীতে দেখেছি যে এই ক্ষমতা বলে অনেক শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলায় দণ্ডিত ব্যক্তিদেরকে ক্ষমা পেয়ে গেছে এবং তারা বীর দর্পে বিদেশে চলে গেছে এবং ঘুরে বেড়াচ্ছে। এবং আরেকটা সমস্যা হয়েছে, আমরা দেখেছি রাষ্ট্রপতি যাদেরকে ক্ষমা করেছেন তারা তার দলের বা উনি যে দল বিলং করতেন বা করেন তার দলের লোকজন কিন্তু এই সুযোগটা পেয়েছে। এই কারণে কিন্তু রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতাটা, সেটা নিয়ন্ত্রণের কথা যখন বলেছে বা সুপারিশ করেছে কমিশন, তখন মানুষ কিন্তু এই বিষয়টা আগ্রহ দেখিয়েছে। এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন? আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে এই বিষয়টা এসছে, আমরা এই বিষয়ে সরাসরি কোনো রেকমেন্ডেশন করিনি, কারণ আমরা ভেবেছি যে রাষ্ট্রপতির জায়গাটাকে যদি আমরা প্রপারলি সংশোধন করতে পারি তাহলে এর প্রয়োজনীয়তা পড়বে না, কারণ রাষ্ট্রপতি তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এটা একটা সাংবিধানিক বৈধতা আছে এবং প্রয়োজনীয়তা আছে, একটা আশ্রয়স্থল মানুষের থাকে। কিন্তু ওনারা যে রেকমেন্ডেশন করেছেন তার একটা ব্যাকগ্রাউন্ড বলতে হবে, কেন জুডিশিয়ারির সংস্কার কমিশনের আগ্রহটা এখানে মূলত হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন কখন করেন। সাধারণত মামলা রায় হয়ে যায়, দেখা গেল সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা মামলা রায় দিয়ে দিয়েছেন, সেখানে একজনকে সাজা দিয়েছেন। তখন যদি রাষ্ট্রপতি হুট করে সেই লোকটাকে ছেড়ে দেন, জনমনে প্রশ্ন আসে যে এই পুরো বিচার প্রক্রিয়ার তাহলে এত কিছু করার প্রয়োজনীয়তা কেন? একটা সন্ত্রাসী, তাকে সর্বোচ্চ আদালত সাজা দিয়ে দিল, দেখা গেল এক কলমের খোঁচায় উনি বেরিয়ে গেলেন, তাহলে প্রক্রিয়া যাওয়ার দরকার কি? এক্স্যাক্টলি। এই জন্য জুডিশিয়ারির উপরে এক ধরনের হস্তক্ষেপের একটা প্রশ্ন চলে আসে। সেই জন্য ওনারা যেটা রেকমেন্ড করেছেন এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আরও হয়তো একটু বিবেচনার প্রশ্ন আসবে বা মূল রিপোর্টটা পেলে বুঝতে পারবো। সেটা হলো ওনারা রাষ্ট্রপতিকে গাইড করার জন্য একটা বোর্ড থাকলে যেটা হবে, রাষ্ট্রপতি আরবিট্রারি বা নিজের মতো করে খামখেয়ালি মতো সিদ্ধান্ত নিতে পারবে না, বোর্ড কিছু বিবেচনা করবে। প্র্যাকটিক্যালি যেটা হয়, যেমন একটা লোক একদম মৃত্যু দ্বার প্রান্তে আছে, সাজা হয়ে গেছে ঠিকই, কিন্তু উনি হয়তো আর ক্যান্সারে আক্রান্ত, আর হয়তো ডাক্তার বলেছে 1 মাস বাঁচবে, এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস থাকে যেখানে মানবিক দৃষ্টির প্রশ্ন আসে। আরও রাষ্ট্রীয় অনেক বিষয় থাকে যেখানে বিবেচনাটা আসলেই প্রয়োজন। সেই ক্ষেত্রে হয়তো বোর্ড বিষয়গুলো বিস্তারিত বিবেচনা করে রাষ্ট্রপতিকে রেকমেন্ডেশন করবেন, রাষ্ট্রপতি যাতে তার কলমের খোঁচা একজনকে বের করে না দিতে পারে। অতীতে এটা হয়েছে, এই কারণে কিন্তু প্রশ্নটা উঠেছে। সেই
ট্রু। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এমন সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে মানুষ হতবাক হয়ে গিয়েছিল। এই কারণেই জুডিশিয়ারির উপরে এটা একটা মানুষের বিরূপ প্রতিক্রিয়া আসে। যেটা আপনি বলতেছিলেন, তাহলে জি। এত বিচার প্রক্রিয়া গিয়ে লাভটা কি? প্রয়োজনটা কোথায়? আমরা আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হলো দুর্নীতির বিষয়ে কথা বলা হচ্ছিল। এবং আপনি জানেন যে দুর্নীতির ইন্ডেক্সে বারবার বিচার বিভাগটা শীর্ষস্থান অধিকার করেছে বেশ কয়েকবার। সেখানে ভূমি মন্ত্রণালয় তারা একসময় শীর্ষে হয়ে যায়, আর পুলিশ তো হয় শীর্ষে অথবা সেকেন্ড পজিশনে, এরকম রয়েছে। কিন্তু অন্যরা কোন পজিশনে থাকলো বা না থাকলো, তার চেয়ে বড় বিষয় বিচার বিভাগ কেন শীর্ষে থাকবে, এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এবং আপনি বারবার যে কথাটা বলছিলেন যে বিচার বিভাগের উপর যে আস্থা মানুষের, এখন যদি এরকম ইন্ডেক্সে চলে আসে যে বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে, তাহলে আস্থার আর কোথায় থাকে? এই বিষয়ে কিছু সুপারিশ করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। জি, আমি সুপারিশে যাওয়ার আগে আরেকটু এই বিষয়ে বলে নিই। ইন্ডেক্সের শীর্ষ কেন, তলানিতেও যদি থাকে তাও এটার ইম্প্যাক্ট অন্য যে কোনো অবস্থার থেকে অনেক বেশি। অবশ্যই আপনি ব্যাংকগুলোতে দেখেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে, টাকার অঙ্কে যদি বিবেচনা করি সেই তুলনায় হয়তো জুডিশিয়ারি কিছুই না। কিন্তু জুডিশিয়ারির দুর্নীতি এটা সামান্যতম যদি থাকে, এটার ইম্প্যাক্টটা অনেক অনেক ব্যাপক। বেশি। সেই জন্যে এটা স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। সামাজিক সার্বিক অবক্ষয় যেভাবে আমাদের হয়েছে, এই অবক্ষয়ের বাইরে জুডিশিয়ারি না। এটা শুধু জুডিশিয়ারি আইসোলেটেড বা একটা প্রতিষ্ঠান শুধু না, সামগ্রিকভাবে ইভেন আমাদের মন মানসিকতার মধ্যে এক ধরনের দুর্নীতি হয়েছে। আপনি দেখেন আমরা একটা কিউতে দাঁড়াচ্ছি, লাইনে দাঁড়াচ্ছি, আমার চেষ্টা থাকে কিভাবে একটু আগে গিয়ে মাঝখানে ঢুকে যাই। তো এগুলো দুর্নীতির কিছু সিমটম। সো জুডিশিয়ারির ক্ষেত্রে দুর্নীতি ওনারা যে রেকমেন্ড কীভাবে রোধ করবেন সে রেকমেন্ডেশন দিয়েছেন। খুব ভালো কিছু পদক্ষেপ ওনারা সাজেস্ট করেছেন সামারিতে। একটা হচ্ছে যে জাজদের 3 বছর অন্তর অন্তর ওনাদের হিসাব বিবরণী দেয়া। শুধু তাই না, জুডিশিয়াল স্টাফ যারা আছে, কারণ দুর্নীতির সাথে শুধু জাজরা জড়িত হয় তা না, ওখানে স্টাফ যারা আছে, সবাই সহকারী যারা আছে, তারাই আসলে বেশি তাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই ক্ষেত্রটা তৈরি করে দেয়। সেই আইনজীবীরা তো অনেকেই ইনভলভ হয়ে যায়। এই ক্ষেত্রে ওনাদেরও হিসাব বিবরণী দেওয়ার জন্য একটা ওনার রেকমেন্ডেশন করেছে। তারপরে আসলে দুর্নীতিকে বিলোপ করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। কিভাবে? সবসময় তদারকিতে রাখা, সবার একটা নজর থাকা। এই নজরটা এনশিওর করার জন্য ওনারা কিছু রেকমেন্ডেশন করেছে, যে এক ধরনের ওখানে কমিটি প্রত্যেকটা জায়গায় থাকবে, তারা দেখবে। আর দুর্নীতির আরেকটা অংশ যেটা ভিন্নভাবে ওনারা অ্যাড্রেস করেছে, বিচার প্রক্রিয়াতে যারা আছেন তাদের পারিশ্রমিক অত্যন্ত কম। দেখা যায় একটা জাজ যে বেতনে উনি জজিয়তি করেন, তার তো আর অন্য কোনো ইনকামের সুযোগ নেই। আমি আইনজীবী, আমি বিভিন্ন ওয়েতে আমার আয়ের সুযোগ আছে। জাজদের সেই সুযোগটা অনেক সীমিত। সেই কারণে অনেকে আছে দেখা যায় দুর্নীতির দিকে ধাবিত হয়। আমি বলবো না যে এটা ভালো কিছু, বাট প্র্যাকটিক্যাল পয়েন্টটা বললাম। আপনি একটা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে গেলে শুধুমাত্র চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর করলেন বা কিছু ওয়াচডগ রাখলেন তা না, সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে হবে যাতে দুর্নীতি করার প্রয়োজনীয়তা অনুভব না করেন। প্রিয় দর্শক, আমরা একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার মঈন ফিরোজী। যে আমরা দেখলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিন্তু ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। একসময় প্রাইভেটে মানুষ যখন চাকরি করত তখন যে বেতন পেত, সরকারি আমলাদের বেতন ছিল খুবই কম। এমন নজিরও আছে আমাদের বন্ধু বান্ধবরাই যে বিসিএস দিয়ে সরকারি চাকরি নেওয়ার পরও ছেড়ে দিয়েছে যে বেতন কম, আর এখন তো নাম্বার 1 এটা চাকরি ধরা হয়ে থাকে, এবং তাদের বেতনের পরিমাণটা কিন্তু অনেক বেশি, নানান সুযোগ সুবিধা সব মিলিয়ে ভালো।
কিন্তু পরিবর্তন তো হয়নি, বরঞ্চ আরো বেড়েছে। সেটা হলো আসলে জবাব দিয়ে তার বিষয়টা কিন্তু মূল বিষয়। আপনার কি মনে হয়? আমি মনে করি এটা আইসোলেটেড একটা ওয়েতে দেখলে হবে না। আমি বেতনের বিষয়টা বলিনি যে তারা বেতন বেশি হলেই যে দুর্নীতি করবে না তা না, এটা একটা অংশ। এটা একটা অংশ। আমি বলেছি যে পুরো ওনারা যে রেকমেন্ডেশনটা করেছেন সার্বিকভাবে করেছেন, যাতে একটা দিক থেকেই শুধু না, জবাবদিহি যেমন এনশিওর করতে হবে, সেম ভাবে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো ওনারা রেকমেন্ড করেছেন যে সমাধান করতে হবে। দুর্নীতি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি হিসাবে এটাকে সামগ্রিক সামাজিক সচেতনতার এখানে একটা বিশাল ভূমিকা আছে। আরেকটা হচ্ছে যে আমি যে বিষয়টা একটু আগে বলেছি, মামলার জট এবং মামলাকে নিজের মতো করে অপব্যবহার করার বিষয়, যেটা এগুলো দুর্নীতির একটা অংশ। আপনি যদি জানেন যে একটা মামলা করে আমি 10 বছর একজনকে হয়রানি করতে পারবো, সেই প্রক্রিয়াতে অবশ্যই দুর্নীতির একটা ছোঁয়া আছে। অবশ্যই এই সামগ্রিক বিষয়টা দেখা, আপনি আইসোলেটেড একটা জায়গায় আপনি জবাবদিহি কিভাবে এনশিওর করবেন? আপনি হিসাব বিবরণী চাইলেন, সবাই তো হিসাবে সবকিছু লেখে না। তার মানে কি তার আয়, অন্যান্য আয়গুলো আছে সেগুলো দুর্নীতির একটা ইস্যু না? অ্যাট দ্য সেম টাইম দেখেন, আপনি একটা হয়তো কমিশন করলেন, ওয়াচডগ করলেন, সেই ওয়াচ শস্যের মধ্যে যে ভূত থাকবেন আপনি কি করে বলবেন? কারণ প্রক্রিয়া তো সবাই জড়িয়ে গেছি আমরা এই সমস্যার মধ্যে। তো সেই জন্যে পুরো বিষয়টা শুধুমাত্র ওয়াচডগ করে সুপারভাইজ করে করলেই না, অ্যাট দ্য সেম টাইম যাতে আমি দুর্নীতি করার মানসিকতা তৈরি না হয় সেই জায়গাতেও হাত দিতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, সম্পত্তির হিসাব কেউ দিতে চায় না। এটা অদ্ভুত ব্যাপার। আমলারা দিতে চায় না, রাজনীতিবিদরা দিতে চায় না, এমপিরা দিতে চাইতো না, এবং বিচারকরা কেউ এই বিষয়ে কেউ রাজি হতে চায় না। এই কাজটা যদি করা যেত তাহলে কিন্তু অনেকখানি সমাধান হতো। সমাজে দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে গেছি। কেউ হয়তো সম্পদ বানিয়েছি, কেউ সুযোগ নিয়েছি বিভিন্ন ওয়েতে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনি এখন যদি সবাইকে বিবরণী দিতে বলবেন, দেখবেন যে সবাই এর মধ্যে পড়ে যাবে, কারণ কারো না কোনো না একটা ইস্যু সমস্যা রয়ে গেছে। ফৌজদারি মামলার তদন্ত নিয়ে কিছু কথা উঠেছে এবং এখানে কিছু সুপারিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই সার্ভিস হবে পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। তাদের নিয়োগ, চাকরির শর্তাবলী, নিয়ন্ত্রণ, বাজেট, অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয়াদি একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোভুক্ত হবে। দায়িত্ব পালন ও ক্ষমতা ব্যবহারে সার্ভিস স্বাধীন থাকবে। এইখানে মামলার যে ফৌজদারি যে তদন্তটা হয়, এটা একদম পিকুলিয়ার। যারা কোনো না কোনো সময় এই ঘটনার সাথে জড়িয়ে গেছে বা জড়াতে হয়েছে তারা দেখেছে কিভাবে হয়। আসলে বিচারের মূল খেলাটা হয়ে যায় থানায়। যেভাবে মামলা করা হলো তদন্ত রিপোর্ট হয়ে যায় উল্টো, এবং যিনি 1 নম্বর আসামি থাকেন, যাকে 1 নম্বর করা হয়, তার ইনভলভমেন্টটাই থাকাটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল তার নামটা তদন্ত কমিশনে নেই। এটাও বলা হয় না যে উনি এই বিষয়ে জড়িত, আমরা তদন্তে পাইনি, তা না, ওনার নামই থাকে না। এরকম নজির কিন্তু আমি নাম ধরে বলতে পারবো, কিছু ঘটনা এরকম ঘটেছে। এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে, কারণ পুলিশের, আমি তো বললাম, বিচারটা আসলে থানায় হয়ে যায়। এটা অদ্ভুত ব্যাপার। যা তা লিখে দেয়, তার মতো করে লিখে দেয়। যে বেশি টাকা দিবে তার পক্ষে থাকবে, যে টাকা দিবে না তার বিরুদ্ধে যাবে। এটা কিন্তু ওপেন, এটা কোনো গোপনীয়তা কিছু না। আর পুলিশটা আসলে ন্যায় বিচার পাবে কি পাবে না, লোকটা অপরাধী না হলে কেন ফেঁসে যাবে, এইগুলো চিন্তা করে না। করতো টাকার পরিমাণের উপরে। আসামি বেশি টাকা দিলে তার পক্ষে, বাদী বেশি টাকা দিলে তার পক্ষে, দুজনকে টাকা দিতে হতো তার অনুকূলে আনার জন্য। এবং স্বাভাবিক কারণেই ওই চার্জশিট দেখে বিচার করতেন এবং সেই অনুযায়ী সাক্ষী হাজির ইত্যাদি ইত্যাদি। এই কারণে যে এখন পুলিশ যে তদন্ত করবে না, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, এই তদন্তটা আসলে কিভাবে কে করবে? এনে একটু উল্লেখ করা হয়েছে বটে, কিন্তু সেটি কি সম্ভব হয়ে দাঁড়াবে? বিষয়গুলো যতটা না গুরুত্বপূর্ণ এই রেকমেন্ডেশনের জন্য, তার চেয়ে অন্য কিছু বিষয় আছে, আমি ওগুলো একটু আলোকপাত করলে সহজ হয়ে যাবে। প্রথমত হচ্ছে, মামলার তদন্তের উপরে নির্ভর করে মামলার বিচারটা কিভাবে হবে। কেন আমরা কোর্টে যখন মামলাটা পরিচালনা করি, কি নিয়ে কথা বলি? আমরা এভিডেন্স নিয়ে কথা বলি, আমরা সাক্ষী নিয়ে কথা বলি। এভিডেন্সটা কালেক্ট করে কে? তদন্তকারী কর্মকর্তা। রাইট।
সাক্ষী কারা কারা হবে, কারা এই মামলায় কি সাক্ষী দিতে পারে, এর একটা প্রিলিমিনারি তদন্তটাও করছে তদন্তকারী কর্মকর্তা। তাহলে তদন্তকারী কর্মকর্তার কাজটা যদি ঠিকমতো না হয়, তাহলে এই মামলার পরিণতি ওখানেই শেষ হয়ে যায়। আপনি বিচার করবেন, কিন্তু শেষে গিয়ে দেখা যাবে সবাই বুঝবে এই লোকটা আসলেই দোষী, কিন্তু দেখা গেল সেই লোকটা ছাড়া পেয়ে যাচ্ছে ফৌজদারি মামলাতে। এখন কি সমস্যার সমাধানটা কি করে হবে? তদন্তটা একটা স্পেশালাইজড জব। তদন্ত করতে গেলে পুলিশ যাদেরকে নিয়োগ করে, একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করছে বা একজন তদন্ত শাখায় থাকে, উনি একাধারে তদন্ত করেন, একাধারে আইন শৃঙ্খলার সাথে জড়িত হয়ে যান, একাধারে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন। দেখা যায় একজন পুলিশের অনেকগুলো ফাংশন একই ব্যক্তির দায়িত্বে পড়ে। তদন্ত খুবই একটা স্পেশালাইজড জব। তদন্তের উপরে নির্ভর করে মামলার গতিবিধি, মামলার রায়। সুষ্ঠু তদন্ত না হলে জাজ যখন বিচার করেন, তখন আলামত এবং এভিডেন্স যাকে বলি, সাক্ষী, তাদেরকে আপনি একটা জাজ যদি নিজেও জানে এই লোকটা অপরাধী, সে তো তার নিজের কথার উপরে বিচার করেন না, উনি কাগজপত্র এবং সাক্ষীর উপরে বিচার করেন। এখন যিনি তদন্ত করেছেন উনি যদি যথাযথ কাগজ না দিতে পারেন বা আসল সাক্ষীদেরকে উনি মামলায় না আনতে পারেন, তাহলে মামলা যেটা হয়, একটা পর্যায়ে সত্যিকার খুনিও সত্যিকার অপরাধীও ছাড়া পেয়ে যায়। তাহলে তদন্ত কারা করা উচিত? পুলিশের কাজ হচ্ছে নানাবিধ। একই ব্যক্তি তদন্ত করেন, একই ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষা করেন, একই ব্যক্তি প্রোটেকশন এনশিওর করেন। তার মানে একই অঙ্গে অনেক রূপ দেখা যায় তার কার্যক্রমে। এভাবে যেটা হয়, কনসেন্ট্রেশন করা, যেটা একটা মামলার বিষয়ে বিভিন্ন বিষয়ে তার দেখা, তদারকি করা, এটার কোনো সুযোগ থাকে না। প্লাস অভিজ্ঞতার একটা বিশাল ব্যাপার আছে। আপনি 2 বছর তদন্তের দায়িত্বে থাকে, উনি ট্রান্সফার হয়ে আরেক জায়গায় যায়, উনি অন্য দায়িত্বে চলে যান, ট্রাফিকের দায়িত্বে চলে যান। তাহলে এই 2 বছরে যে তার অভিজ্ঞতা সঞ্চয় করলো, সেটা কোনো কাজে আসলো না। এনে তো আরেকটা সংকট দেখাতে, আপনি নিশ্চয়ই জানেন, আদালতে তদন্তকারী কর্মকর্তাকে ডাকা হয়, তিনি তদন্ত রিপোর্টটা দেন, তাকে কিন্তু ডাকা হয়। দেখা গেল উনি ছিলেন বরিশালে, চলে গেছেন রাজশাহীতে। কারণ বরিশাল আদালত যখন ডাকবে, তখন ওনাকে রাজশাহী থেকে আসতে হয়, এবং কিভাবে আসবে, কখন আসবে, সে এক বিরাট সমস্যা। এই শুরু হলো মামলার দীর্ঘ কার্যক্রম শুরু হয়ে গেল। যেটা 1 বছরের সমাধান হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল 8 বছর, 6 বছর। এটা কিন্তু বিরাট একটা সংকট। অবশ্যই তদন্তকারী কর্মকর্তাই তো একটা অন্যতম সাক্ষী। একটা মামলাতে দেখা যায় 3 জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হচ্ছে। আগে যিনি একজন 10 মাস ধরে তদন্ত করেছেন, নতুন একজন আসছেন, উনি আবার প্রথম থেকে শুরু করেন। তো এইভাবে যত পরিবর্তন হচ্ছে, আবার দেখা যায় প্রথম থেকে করা হয়। আর যিনি পরিবর্তিত হয়ে আসে, তার যদি অতীত অভিজ্ঞতা না থাকে, তাহলে তো পুরো মামলাটাই নষ্ট করে ফেলেন। সেই ক্ষেত্রে একটা বিশেষায়িত সংস্থা দরকার, যে সংস্থার কাজই হচ্ছে তদন্তের বিষয়ে কাজ করা। এবং আপনি দেখেন, তদন্ত তো আসলে শুধু পুলিশের কাজ না। তদন্তকারী সংস্থায় যারা কাজ করবেন, তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দরকার, প্রভাবমুক্ত থাকা দরকার। পুলিশ একটা নিয়মিত বাহিনী, তারা সরাসরি মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে, তাদের সেই স্বাধীনতা বা সেই নিজস্ব ওয়েতে কাজ করার সুযোগ নেই। সেই জন্য একটা স্পেশালাইজ সংস্থা হলে সেখানে শুধু পুলিশ না, সেখানে আপনি আইনজীবী নিয়োগ করতে পারেন, ফরেনসিক এক্সপার্ট নিয়োগ করবেন, যারা হয়তো পুলিশ বা কোনো বাহিনীর সাথে না, তাদের নিজস্ব ফরেনসিকের এক্সপার্টিজ আছে। সেখানে এখন অনেক ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, অনেক অ্যানালাইসিস লাগে, ডিজিটাল অনেক বিষয় আছে, যারা মোবাইল কম্পিউটার নিয়ে এক্সপার্ট। এই যে আপনি শুধুমাত্র কম্পিউটার রিলেটেড অফেন্সেস না, জেনারেল অফেন্সেসে এগুলোর প্রয়োগ হয়। আপনি এমন একটা সংস্থা করবেন যেখানে সব ধরনের এক্সপার্টদের সমন্বয় থাকবে, এবং তারা যখন তদন্ত করবে, তারা নিজেদের মধ্যেই আদান প্রদান করতে পারবে, আবার দ্রুত রিপোর্টও দিতে পারবে। অবশ্যই পারবেন। এবং হবে কি, আপনি একটা লোক যখন 10 বছর একটা সার্ভিসে থাকবেন, তার যে অভিজ্ঞতা আছে, সে অন্যদেরকে ট্রেন করতে পারবেন, সবাই সমন্বয় ঠিক মতো হবে। এই জন্যে এই কাজটা একটা স্বতন্ত্র সংস্থার মাধ্যমে করা উচিত। সারা বিশ্বে এখন মেজরিটি জায়গায় এরকম। হ্যাঁ, পুলিশের সহযোগিতা লাগবে, পুলিশের হয়তো কেউ এখানে ডেপুটেশন আসতে পারবে, কিন্তু পুলিশ এককভাবে সেই কাজটা করবে না। এখানে একটা স্বতন্ত্র সংস্থার মধ্যে হলে সেখানে পুলিশের লোক, অন্যান্য লোক সবাই মিলে এই ফাংশনটা ডিসচার্জ করবে। আসলে জিনিসটা খুবই প্রয়োজন,
কারণ তদন্ত রিপোর্টের উপরে যে ধরনের খেলাধুলা চলে এখান থেকে বেরোনো দরকার। অবশ্যই এটা এর বিকল্প নেই, আপনাকে একটা বিশেষায়িত সংস্থা করে এই কাজগুলো করতে হবে এবং পুলিশকে এই দায়িত্ব থেকে আপনি যে অব্যাহতি দেন তাহলে পুলিশ তার স্বাভাবিক যে অন্যান্য কার্যক্রম আছে সেখানে গতিশীলতা পাবে তাদের। আরেকটা বিষয় এখানে মিথ্যা মামলা এবং হয়রানির বিষয়ে এখানে কিছু সুপারিশ করা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং মিথ্যা মামলা এবং হয়রানি এটা গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে তা নয়, এখনো কিন্তু চলছে। আমরা দেখছি কারো নাম বাদ হয়ে যাচ্ছে, কারো নাম ঢুকে যাচ্ছে, এবং যে ঘটনার সঙ্গে যে জড়িত না তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে দুটো সমস্যা হয়, একটি হলো মানুষের হয়রানির শিকার হয়, একই সঙ্গে মূল অপরাধী এখান থেকে বেরিয়ে যায়। এবং আপনি লক্ষ্য করেছেন এই ধরনের মামলার কারণে 6 শতাধিক ফ্যাসিস্টদের যে দোষর এরা কিন্তু জামিন পেয়ে গেছে। কারণ ওই ব্যক্তি যে ঘটনায় জড়িত বা যে অপরাধী বলে আমরা মনে করছি সেই বিষয়ে মামলাটা হয়নি, হয়েছে অন্য একটা বিষয় যেখানে সে তার ইনভলভ নেই, সে স্বাভাবিক জামিন পাবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু এখনো চলছে এই বিষয়টা। মিথ্যে মামলা বা হয়রানিমূলক মামলা তো শুধুমাত্র ফৌজদারি বিষয় না, এটা ফৌজদারি থেকে শুরু করে সিভিল বিষয় সব বিষয়ে আছে। বিশেষ করে ফৌজদারি থেকে তো আরও ভয়াবহ অবস্থা জমি জমা সংক্রান্ত মামলা। মিথ্যা হয়রানিমূলক মামলা ফৌজদারিভাবেও হয়, আবার আমাদের সিভিল মামলাগুলোতে হয়, বিশেষ করে জমি জমার মামলায় ব্যাপকভাবে হয়। ফৌজদারি মামলাতে ওনারা যে রেকমেন্ডেশনগুলো করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কারো নাম যদি এফআইআরে না থাকে তাহলে তার জামিনটা যাতে দ্রুত হয়ে যায় বা তাকে যাতে জেল হাজতে না পাঠানো হয়। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ যারা এই মামলাগুলো মিথ্যা হয়রানিমূলক মামলা করে তাদের প্রধানত উদ্দেশ্য থাকে তাকে রায়ে সাজা পাওয়া না, কারণ তারা সে জানে মিথ্যা মামলার রায়ে সাজা হওয়ার সুযোগ নেই, কিন্তু তাকে কিছুদিন জেলের ভাত খাওয়াবো, এই একটা প্রবণতা আছে যে তাকে যদি 1 সপ্তাহ জেলে রাখতে পারি কারো প্রশান্তি আসে, কারো হয়তো অন্য কোনো উদ্দেশ্য স্বার্থ সাধিত হয়। একইভাবে হয়তো কাউকে বছরের পর বছর এইভাবে হয়রানিমূলক মামলা দিয়ে জেলে রাখার সুযোগ থাকে। কারো যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না হয়, আর্থিকভাবে দুর্বল হয়, সে তো অনেকে আছে আইনজীবী নিয়োগ করতে পারে না, বছরের পর বছর জেলে আছে। এই জন্য ওনারা বলেছেন এফআইআরে যদি সরাসরি নাম না থাকে তাহলে তাদের ব্যাপারে জামিনটা নর্মালি দিয়ে দেয়া। তারপরে ওনারা দেখেছেন যে কোর্টের একটা দায়িত্ব চলে আসবে যাতে শুরুতেই ওনারা বিবেচনা করেন যে এই মামলাটার আসলে কতটুকু বিশ্বাসযোগ্য। এই বিষয়টা যদি অনুধাবন শুরুতে করেন তাহলে ওনারা এই পদক্ষেপটা নেবেন এবং যারা আইনজীবী থাকবে, বিশেষ করে সরকারি আইনজীবী, তারা এটা যাতে বাধা না দেন। সো এটা হলে হবে কি, অনেক ক্রিমিনাল মামলা দেওয়ার প্রবণতা কমে যাবে। যখন জানবে যে এমনিতেই জামিন হয়ে যাবে, খামাখা পয়সা খরচ করে আবার মামলা করব কেন। আর সিভিল মামলা যেটা একটা রেকমেন্ডেশন এখানে নেই, আমার মনে হয় এটা মূল রিপোর্টে থাকবে, সেটা হলো সিভিল মামলা যেটা হয় বিশেষ করে জমি জমার মামলায় মানুষ একটা ঝামেলা বাঁধিয়ে রাখে। আপনি রেকর্ড করতে যাবেন বা আপনি খাজনা দিতে যাবেন, তখন ওখানে বলা হবে আপনার তো এই মামলা আছে, মামলা শেষ করে আসেন তারপরে খাজনা নেব। এই সব ক্ষেত্রে যেটা বিশ্বব্যাপী একটা প্রচলিত আছে, যেটা আমাদের দেশে আইনে আছে কিন্তু প্রয়োগ নেই, সেটা হলো মামলায় যে হারবে তার মামলার যাবতীয় খরচ এবং অন্য দলের যিনি জিতেছেন তার যত আইনজীবী থেকে শুরু করে তার খরচ, সেই টাকাও তাকে দিতে হবে। এই জিনিসটা যদি বাস্তবে প্রয়োগ হয় তো অনেকে চিন্তা করবে যে মিথ্যা মামলা করলাম কিন্তু হারলে তো আদার সাইডের সমস্ত খরচের টাকা আমাকে দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় মামলার যে বিচারের টাকার থেকে ওই টাকার অঙ্ক অনেক বেশি হয়। এতে সুবিধাটা যেটা হয় যে একজন লোক জানবে যে আমি মিথ্যা মামলায় পড়েছি, আমি ভালো আইনজীবী নিয়োগ করি, টাকাটা তো পরে ওদের থেকে পাওয়া যাবে, তখন সে ভালো আইনজীবী নিয়োগ করলে হয়তো মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য তার কার্যকরী ব্যবস্থা নিতে পারবে। অ্যাট দ্য সেম টাইম এটা একটা বাধা হিসাবে কাজ করবে, যাতে আমি জানি যে মামলায় হারলে কিন্তু আমার বিশাল অঙ্কের টাকা আমার ঘাড়ে চলে আসবে। এই বোঝাটা মাথায় রেখে আমি অনেক মামলা করার ব্যাপারে 10 বার ভাববো। এটা আমাদের কোড অফ সিভিল প্রসিজার আছে কিন্তু প্রয়োগটা নেই। আমরা বিদেশে দেখি উন্নত দেশগুলোতে একটি মামলা করলে সেই মামলাটার মেরিট কতটুকু, আসলে মামলার উপযুক্ত কিনা সেটি আগে যাচাই বাছাই করা হয়, তারপরে কোর্টে যায়। এটা একটা দিক। আর একটা দিক জানতে চাইবো যে আমাদের এখানে একটা সংস্কৃতি চালু হয়েছে অজ্ঞাতটা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমি কাউকে ধরবো এবং অজ্ঞাত যিনি তিনি এবং ওই মামলা থেকে আমরা ঢুকিয়ে দিব।
এই অজ্ঞাত 300-400 লোকের অজ্ঞাত বলে লেখা থাকে, 300 অজ্ঞাত, 400 অজ্ঞাত আসামি। এবং এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? আর যেটা প্রথম আপনাকে বললাম যে মামলাটা আসলে মেরিট আছে কিনা এই বিষয়ে যাচাইয়ের সুযোগ থাকলে সবচেয়ে ভালো হতো। এবং আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের যে অবস্থা 60% মামলা ওইখানেই শেষ হয়ে যেত। বর্তমান আইনে এই বিষয়ে যথেষ্ট সুযোগ আছে, কিন্তু বাস্তবে যেটা হয়, এত বেশি মামলা, প্রতিদিন যে পরিমাণ মামলা কোর্টে দায়ের হয়, সেই পরিমাণ জাজের এত অপ্রতুলতা, দেখা যায় শত শত মামলা একটা কোর্টে মামলা ফাইল হচ্ছে, বিশেষ করে বড় শহরগুলোতে। সেই জাজ সাহেব প্রতিটা মামলা বিবেচনা করে দেখতে গেলে দেখা যাবে একদিনে উনি 10টা মামলাও শেষ করতে পারবেন না, কারণ বিবেচনা করতে গেলে তো ওনাকে প্রিলিমিনারি সাক্ষীগুলো একটু বুঝতে হবে, কাগজগুলো ভালো করে পড়তে হবে। বিষয় না, কিন্তু তাড়াহুড়োর বিষয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে একটা জাজের সেই সুযোগ নেই, সময় নেই। এই জন্যে মামলা ফাইল হলে অধিকাংশ ক্ষেত্রে উনি জমা পড়েছে আর কাগজপত্র চেকও করেন না। তো এটা খুবই সমস্যাজনক বিষয়। এই জন্যে পর্যাপ্ত জাজ নিয়োগ করা খুব জরুরি এবং জাজদের নিয়মিত এই বিষয়ে ট্রেনিং দেওয়া উচিত। এটা একটা বিষয়। আর আপনি যেটা অজ্ঞাতর বিষয়ে বললেন, অজ্ঞাত বিষয়টা আমাদের দেশে একটা অপব্যবহার হওয়ার জন্য একটা বড় মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। একটা মামলা যখন কেউ, বিশেষ করে ফৌজদারি মামলা দায়ের করে, স্বাভাবিকভাবেই সে তো জানে না যে কারা কারা জড়িত, সেক্ষেত্রে কিছু লোক অজ্ঞাত থাকাটা এটা বাস্তবতা। কিন্তু পুলিশ যেটা করে, এই 200-300 লোক আরো জড়িত, এই কথাগুলো যখন বলে দেয়, সেখানেই মামলা কিন্তু ওখানেই মামলা নষ্ট হয়ে যায়। বিশেষ করে ওইটা করা হয় বাণিজ্যের স্বার্থে অনেক ক্ষেত্রেই। এইসব ক্ষেত্রে যেটা হওয়া উচিত, কোর্টের একটা ভূমিকা থাকা উচিত। এ ধরনের যখন মামলা থাকে, যিনি মামলায় এফআইআর দাখিল করেছেন বা যিনি তদন্তকারী কর্মকর্তা এখানে জড়িত আছেন, তাদের ব্যাপারে খুব কঠোর হওয়া উচিত, যে তারা জাস্টিফাই করবে, তারা একটা আলাদা করে বক্তব্য দিবে যে আমাদের মনে হচ্ছে এই মামলাতে এই কারণে আরো লোকের সংশ্লিষ্টতা থাকার সুযোগ আছে। এই ব্যাখ্যাটা তাকে দিতে হবে উইথ সাপোর্টিং এভিডেন্স, প্রিলিমিনারি এভিডেন্স। এটা যদি সে করে, তখন সে 10 বার ভাববে যে আমি এই যে কথাটা লিখলাম এটা তো কোর্ট ধরবে। তখন যদি বিবেচনা না হয়, তখন সুযোগ থাকবে যাতে কোর্টই তাকে তিরস্কার করা বা তাকে রেকমেন্ড করা যে এই ধরনের হয়রানিমূলক কাজ না করা। তো একটা সংস্কৃতির বিষয় আছে, যে যেহেতু অপসংস্কৃতি তৈরি হয়েছে, এটাকে পরিবর্তন করতে গেলে আপনি নতুন সংস্কৃতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মঈন ফিরোজী। আমরা আর দুটো বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে চাই। একটি হলো বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্তকরণের একটা প্রস্তাব এখানে দেওয়া হয়েছে। বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আদালত প্রাঙ্গণে আইনজীবী বা অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের সব ধরনের সভা সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে আইন করা এবং বিচারাঙ্গনে আইনজীবীদের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা নিরুৎসাহিত করার কথা বলেছে কমিশন। সেই সঙ্গে আইনজীবী সমিতির নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব ও নিয়ন্ত্রণ বিলোপ করারও সুপারিশ করেছে সংস্কার কমিশন। আসলে রাজনীতি পেশাজীবী সংগঠনগুলোতে যেভাবে ঝেঁকে বসেছে, এর চেয়ে লাভের চেয়ে লোকসান বেশি। শুধু আইনজীবী সমিতিতে নয়, ডাক্তারদের বলুন, সাংবাদিকদের বলুন বা যে কোনো জায়গায়, সেখানে রাজনীতিরা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সেখানে আইনজীবীদের সমিতি কি হবে? আইনজীবীদের সুযোগ সুবিধা দেখবে, তারা কিন্তু তা দেখছে না। তারা দেখছে রাজনৈতিক দলের কি সুযোগ সুবিধা হয়। সাংবাদিক সংগঠনগুলো অনেক সময় অঙ্গ সংগঠন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর। তারপরে ডাক্তারদের সংগঠন তো আমরা দেখেছি গত 16 বছরে সাচিবে কি করেছে, তাই না?
এবং এখন আবার উল্টো চিত্র আসছে। এর মানে হলো পেশাজীবী সংগঠনগুলোতে রাজনৈতিক দলগুলো ঢুকে পড়া এবং অঙ্গ সংগঠনে পরিণত করার পরিণতি কিন্তু ভয়াবহ। ফাইনালি পেশাজীবীদের আর পেশাটা থাকে না, তারা এক একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হয়ে ওঠে। এবং আপনি লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলের কোনো পোর্টফোলিও, গুরুত্বপূর্ণ পোর্টফোলিও সে ধারণ করছে, আবার সে তার পেশাতে গিয়েও এক ধরনের পদ নিচ্ছে। তখন হয় কি, ওই রাজনৈতিক দলের প্রভাবটা সে সেখানে খাটায়, এতে সব দিক দিয়ে ক্ষতি হয়। এই সুপ্রিম কোর্টে মারামারি আপনি লক্ষ্য করবেন, মারামারি, ভাঙচুর, কত কিছু হয়েছে রাজনৈতিক কারণে হয়েছে। আর যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের মতো ভূমিকা না রাখতো তাহলে কিন্তু কোনো কিছুই হতো না। এই যে প্রভাবমুক্তকরণের প্রস্তাবটা দেওয়া হয়েছে, এটা আসলে শুধু বিচার বিভাগ নয়, সব পেশাজীবী সংগঠনে হওয়া উচিত। আপনার কি মনে হয় এই সুপারিশটা রাজনৈতিক দলগুলো মানবে? আসলে সামগ্রিক যে অবস্থান, সে অবস্থানের রাজনীতি রন্ধে রন্ধে যেভাবে রাজনীতি হলে ভালো, অপরাজনীতি ঢুকে গেছে, সেই ক্ষেত্রে পেশাজীবী সংগঠনের বাইরে না। সুতরাং আপনি সংস্কৃতি পরিবর্তন হলে রাজনীতি থাকলেও ক্ষতি নেই, কারণ এটা আপনি রাজনীতি মুক্ত করে একটা বিষয় পরিচালনা করাটাও বাস্তবতা না। আমার যেখানে আলোচনার জায়গা কমিশনের রেকমেন্ডেশনে, সেটা হচ্ছে বিচারাঙ্গনকে রাজনীতি থেকে কী করে প্রভাবমুক্ত রাখা। এখানে দুটো সাবজেক্ট আছে। একটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে বিশেষ করে জাজদের উপরে যে আইন মন্ত্রণালয়, নির্বাহী বিভাগের যে প্রভাব, সেই প্রভাবটা যদি মুক্ত করা যায়, যেটা আমাদের এই রেকমেন্ডেশন ডিটেইল এসছে, যে বিশেষ করে কোর্টের আর্থিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে স্বাধীনভাবে, যাতে আমি অর্থ মন্ত্রণালয় ধর্ণা দিতে না হয় জাজদের তাদের আর্থিক ব্যবস্থার জন্য, একটা ভিন্ন সচিবালয় করা। এখন সব কিছু ফাইল প্রসেস হয় আইন মন্ত্রণালয়, সুতরাং ওখান থেকেই সব কলকাঠি নাড়ানো হয়। আপনি রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রধান কাজ হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের বাস্তবিক একটা অবস্থানে বিকেন্দ্রীকরণ করা এবং সেপারেশন করা। দ্বিতীয়ত আসছে আপনি যেটা বললেন যে বিচার অঙ্গনে রাজনৈতিক অ্যাক্টিভিজম, এটা অবশ্যই কোর্টের মধ্যে কোনো স্লোগান, কোর্টের মধ্যে কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি, সভা সমাবেশ, এটা বাঞ্ছনীয় না। যেমন আমাদের একটা বিষয় আছে, আমরা অনেক সভা সমাবেশগুলো বার যে আমাদের থাকে বারে করি, আসলে কোর্টের বারান্দায় গিয়ে এটা কম হয়। অতীতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কোর্টে গিয়ে স্লোগান দেওয়া হয়েছে, মিছিল হয়েছে, বাট এটা ব্যাপকভাবে হয় না। যখন স্বাভাবিক পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে সেটার প্রভাব ওখানে চলে আসে। যখন কোনো একটা মামলায় দেখা যায় জাজ সাহেব এমন একটা ভার্ডিক্ট দিচ্ছে, এমন একটা রায় দিচ্ছে যেটা জনগণের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে, সবাই বুঝতে পারছে, তখন রাজনীতি অ্যাক্টিভিজম হয়। বাট এটা মুখ্য জায়গা না। আপনি যদি জাজের রাজনীতি প্রভাব থেকে মুক্ত করে দেন, তখন রায়টাও সঠিকভাবে উনি দিবেন, রাজনীতিকরণ বন্ধ হয়ে যাবে। আরেকটা সমস্যা, আপনি একটা ভালো দিক উল্লেখ করেছেন। এখন যে ব্যক্তি রাজনৈতিক কর্মী হিসাবে কোর্টের দরজা লাথি মারছে, সে যখন বিচারক হয়ে যায় তখন তো সমস্যা তৈরি হয়। অবশ্যই আমাদের লম্বা সময় ধরে বিচারক নিয়োগ প্রক্রিয়াতে যেভাবে রাজনীতিকরণ হয়েছে, রাজনীতিকরণ হলেও আপত্তি ছিল না। আপনি বেছে বেছে এমন সব লোককে নিয়েছেন যারা আপনার অধীনস্থ থাকবে, যারা আপনার কথা মতো কাজ করবে। আমি একটা কথা অনেক জায়গায় বলি যে আপনি যদি দলীয় লোককে নেন, সেখানে যদি তার যোগ্যতার মাপকাঠিটা ঠিক করে নিতেন, তাহলে সেই দলীয় লোকও বিচারাঙ্গনে গিয়ে বিবেকের বাইরে যেতে পারত না। কিন্তু আপনি যোগ্যতা বিচার না করে শুধুমাত্র পার্টি লয়্যালটি অথবা অন্য কোনো মাধ্যমে, এটাও জনপ্রচলিত যে দুর্নীতির মাধ্যমে যদি একজন জাজকে নিয়োগ করেন, বিশেষ করে উচ্চ আদালতে, তার প্রভাব তো বা তার তো কি হয় সেটা আমরা দেখেছি, নিত্যনৈমিত্তিকভাবে দেখি। এই কারণে কিন্তু স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিসের কথা এখানে সুপারিশ করা হয়েছে, রাজনৈতিক মুক্ত হওয়ার জন্য। যে সমস্ত পিপি নিয়োগ করা হয়, তারপরে অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় একেবারে দলীয় বিবেচনায়, তখন সমস্যাটা হয়ে দাঁড়ায় দুটো। একটি হলো দলীয় বিবেচনা হওয়ার কারণে তার যোগ্যতা নিয়ে আসে, যোগ্যতার বিষয়টি সামনে আসে না, এবং পরবর্তী সময় কি হয় আমরা দেখেছি। দল পরিবর্তন হলে রাজনীতিতে
সরকার পরিবর্তন হলে সব পাল্টে যাচ্ছে। সবাই পরিবর্তিত হয়ে যায়। এই যে অভিজ্ঞতার একটা জায়গাটা নষ্ট হয়ে যায়। আবার দলীয় লোক একদম সবাই যদি থাকে তাহলে তার বিবেচনাটা অনেক ক্ষেত্রে দেখা যায় দলীয়ভাবেই জি। চলে আসে। একটা জিনিস বোঝা দরকার যে অ্যাটর্নি জেনারেল বা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদটা কিন্তু রাষ্ট্রীয় পদ, এটা কিন্তু একটা সরকারের পদ না। উনি কিন্তু সরকারকে অ্যাডভাইস করেন, ওনার রোলটা হচ্ছে রাষ্ট্রীয়। রাষ্ট্রীয় পদে যখন থাকেন আপনি কিন্তু সরকারের অংশ না, সেই ক্ষেত্রে আপনি রাষ্ট্রের অংশ মানে জনগণের রিপ্রেজেন্ট করছেন আপনি। একটা কিন্তু আমরা দেখছি এরা সরকারের অংশ হয়ে যায়। বাস্তবতা, কিন্তু একটা সেপারেট অ্যাটর্নি সার্ভিস হলে যেটা হবে, যারা কাজ করবেন তাদের একটা প্রফেশনালিজম আসবে এবং তাদের অভিজ্ঞতাটা, যেভাবে আমরা তদন্ত সংস্থার ক্ষেত্রে বলেছি, দেখা যাবে অভিজ্ঞতাগুলো পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারবেন। দল পরিবর্তন হলেই তাদের অবস্থান পরিবর্তন হবে না, যার কারণে তাদেরও একটা নিজস্ব অবস্থান থাকবে যে আমি রাষ্ট্রের জন্য কাজ করব, এবং অভিজ্ঞতাটা আসবে। এবং যে দলই সরকারে আসুক না কেন তারা স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ পাবেন। এর মধ্যে যে দলীয় প্রভাব থাকবে না তা না, কিন্তু অ্যাটলিস্ট এখন যে অবস্থা ঢালাওভাবে, সেই ঢালাওভাবে হওয়াটা বন্ধ হবে। এবং দেখবেন যে অ্যাটর্নি সার্ভিসে কিন্তু শুধুমাত্র হাইকোর্টকে নিয়ে বলা হয়নি, এটা সারা দেশের সমস্ত আদালতগুলোর যারা বিশেষ করে সরকারের পক্ষে কাজ করবেন তারা অ্যাটর্নি সার্ভিস থাকবে। তার একটা সুবিধা হবে কি, এই যে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতের সমস্ত অ্যাটর্নি যারা কাজ করবেন তাদের মধ্যে সমন্বয় হবে। এখন যেটা হয়, নিচের আদালতে যারা কাজ করেন উপর আদালতে কি হয় জানেন না বা বোঝার চেষ্টা করেন না, এরা যার যার জায়গায় স্বাধীন সার্বভৌম। এই সমন্বয়টা খুব জরুরি। কারণ অনেক সময় দেখা যায় আমরা যেটা করি প্রফেশনাল হিসাবে, একটা মামলা সর্বোচ্চ আদালতে কি রায় হওয়ার সুযোগ আছে সেটা বিবেচনা করে আমরা নিচের কোর্টে পদক্ষেপগুলো নেই। সুতরাং আমার হয়তো নিচের কোর্টে অনেক পদক্ষেপ আছে, মনে হতে পারে যে আমি বোধহয় মামলা হেরে যাচ্ছি, কিন্তু আমি জানি যে আমি যেভাবে মামলাটা পরিচালনা করব সর্বোচ্চ আদালতে গিয়ে আমার এই মামলাটা টিকবে। সরকারিভাবেও যারা দায়িত্ব পালন করবে তারা তখন নিজেদের মধ্যে আদান প্রদানটা যখন থাকবে, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে, তখনও আউটকামটা বেটার হবে। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।